দেখা যাচ্ছে স্যার। আচ্ছা চিন্ময় বাবা চার্জার দিচ্ছে। দেখো, আমরা টি টেস্ট পড়েছিলাম যে দুইটা লাস্ট ক্লাসে, একটা হলো কম্পারিজনের জন্য ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে দুটা মিন কম্পারিজন, যেমন মেয়েদের গড় ওজনের সাথে ছেলেদের গড় ওজন আমি তুলনা করেছি। এবং লাস্ট ক্লাস আমি বলেছি যে পপুলেশন ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে তাহলে আমরা অলওয়েজ জেড টেস্ট করব, এটা সিঙ্গেল মিন টেস্ট হোক অথবা ডাবল মিন কম্পারিজন হোক, যাই হোক। আর যদি জানা না থাকে পপুলেশন ভেরিয়েন্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্যাম্পল সাইজ 30-এর যদি সমান বা তার বেশি হয় তাহলে জেড টেস্ট করব বা নর্মাল টেস্ট। আর যদি 30-এর কম হয় তাহলে আমরা টি টেস্ট করব। এটি আমি তোমার ক্লাসে আলোচনা ব্যাপকভাবে করে বিশদভাবে আলোচনা করেছি। আজকে আমরা টি এর আরেকটা বিশেষ করে যখন স্যাম্পল ইন্ডিপেন্ডেন্ট না হয়ে কোরিলেটেড স্যাম্পল হয়, দুটি স্যাম্পল যখন কোরিলেটেড হয়, কোরিলেটেড হওয়া কি রকম, যেমন ধরো তোমাদের এই আমি কোন একটা টপিক পড়ানোর আগে একটা তোমাদের কি ধারণা আছে ওই টপিক সম্পর্কে, একটা এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষা, কোশ্চেনটা দিয়ে পরীক্ষা নিলাম। তারপর আমি এরপরে তোমাদের ক্লাস নেওয়ার পর আবার ওই একই কোশ্চেনের পরীক্ষা নিলাম। তাহলে দেখতে পেলাম যে ধরো তোমরা প্রত্যেকের এই দুইটা করে মার্কস আছে। আমি পড়ানোর আগে কত মার্কস পেয়েছো, পড়ানোর পরে কত মার্কস পেয়েছো, অর্থাৎ লেকচার দেওয়ার আগে এবং পরে। তাহলে আমরা এরপরে এখন যে আগের ডাটা সেট এটা একটা স্যাম্পল ধরলাম, আর পরের ডাটা সেট ওটা আরেকটা স্যাম্পল। এখন এই দুইটা স্যাম্পল কিন্তু কোরিলেটেড, কারণ যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে কিন্তু পড়ানোর আগেও দেখা গেছে যে ভালো মার্কস পেতে পারে, পড়ানোর পরে আরো ভালো পেতে পারে বা আগের মতো পেতে পারে। তো আমরা এখন যদিও দেখতে চাচ্ছি যে পড়ানোর আমার ইফেক্টিভনেসটা কতটুকু হয়েছে, আমার লেকচারের ইফিকাসি টেস্ট করতে চাচ্ছি বা ইফেক্টিভনেস। কাজে এই ক্ষেত্রে এই যে দুইটা স্যাম্পল প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট, অর্থাৎ আমি পরীক্ষাটা করার আগে বা ক্লাস নেওয়ার আগে যে টেস্ট নিলাম সেটাকে প্রি টেস্ট বললাম, আর ক্লাস নেওয়ার পরে যেটা পোস্ট টেস্ট। তো এই দুইটার মধ্যে আমরা তুলনা করতে চাচ্ছি। যদি তাৎপর্যপূর্ণ পার্থক্য দুইটার গড় মানের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আমরা পাই, তাহলে বুঝতে হবে যে আমাদের স্বাভাবিকভাবে আমরা আশা করব লেকচার দেওয়ার পজিটিভ ইম্প্যাক্ট। স্বাভাবিক, লেকচার দেওয়ার পরে পরীক্ষায় আরো খারাপ করেছে এটা তো আশা করতে পারি না। যার কারণে যদি দুইটা মিন, আগে ডাটা সেটের প্রি টেস্টের ডাটার আর পোস্ট টেস্টের ডাটা দুইটা মিন কম্পেয়ার করে যদি আমরা সিগনিফিকেন্ট ডিফারেন্স পাই, তাহলে এখানে আমরা তখন বলবো যে আমাদের লেকচারের বা লেকচার দেওয়ার পজিটিভ ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। কাজে এই ধরনের টেস্ট করতে গেলে যেহেতু দুটি স্যাম্পল কিন্তু কোরিলেটেড, তাই আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করব না। এই ক্ষেত্রে আমরা করব পেয়ার টি টেস্ট। পেয়ার টি টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অথবা তোমরা ভবিষ্যতে যখন মাস্টার্সে থিসিস করবে তখন এই ধরনের টেস্টগুলি তোমাদের খুবই ভূমিকা রাখবে বা রিসার্চ সেক্টরে তোমাদের এটা প্রয়োজন হতে পারে যখন মাস্টার্সে থিসিস করবে। এখানে দেখো এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা এরকম দেওয়া হয়েছে যে 6টা প্লট আছে এগ্রিকালচার ফিল্ডের একটা ল্যান্ড, 6টা প্লট কনসিডার করেছে। তো ওই ক্ষেত্রে 6টা প্লটকে ল্যান্ড অফ প্লটস অফ ল্যান্ড কে প্রত্যেকটাকে দুইটা ভাগে ভাগ করেছে। তারপর তাহলে আমরা হয়ে গেছে 6টার জায়গায় 12টা হয়ে গেছে, প্রত্যেকটা প্লটের দুইটা পার্ট হয়ে গেছে, পার্ট করা হয়েছে। এখন দেখা গেছে যে প্রত্যেকটা প্লটের একটা পার্টে মেনু 1 দেওয়া হলো, আর একটা পার্টে মেনু 2 দেওয়া হয়েছে। এইভাবে আমাদের 6টা এক্সপেরিমেন্টাল ইউনিটের বা প্লটের প্রত্যেকটা সেট ডিভিশন দুইটা করে করা হয়েছে। একটা ডিভিশনে মেনু 1 আর একটাতে মেনু 2 র্যান্ডমলি দেওয়া হয়েছে। তাই 12টা সাব প্লটের মধ্যে দুইটা মেনুর 6টাতে মেনু 1 আর বাকি 6টাতে মেনু 2 দেওয়া হয়েছে। এখন যেহেতু প্লট 1 এর যে দুইটা সাব প্লট আছে সেই সাব প্লট গুলো দুইটা কিন্তু কোরিলেটেড। কেন কোরিলেটেড?
কারণ একই প্লট হোমোজেনিয়াস, কাজে এই দুটার মধ্যে সম্পর্ক আছে। তাই ওদের যদিও মেনিউর 1 আর মেনিউর 2 ব্যবহার করেছে, তারপরে প্লটের তো একই রকম। সেই কারণে আমরা এখানে পেয়ার টি টেস্ট করছি, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট না করে পেয়ার টি টেস্ট করব। এবং এই ধরনের টেস্ট তোমরা কম্পিউটারে করতে পারবে। তারপরে যদি প্র্যাকটিক্যালে মানে ম্যানুয়ালি করো, সেই ক্ষেত্রে তোমরা এইভাবে করবে। ধরো মেনিউর 1 এর ডাটাটাকে x1 বললাম আর মেনিউর 2 টাকে x2 বললাম। তারপর আমরা এখানে আইটা ব্যবহার করেছি, যেহেতু ডি দিয়েছি, সো আমরা আই ব্যবহার করছি, মানে আই এর মান 1 হলে ফার্স্ট ডাটাটা, আই এর মান 2 সেকেন্ড ডাটা, এইভাবে বোঝানোর জন্য। কাজে আমরা ডি বের করেছি, মানে ডিফারেন্স মেনিউর 2 থেকে 2 এর উৎপাদন যা হয়েছে করেসপন্ডিং সেটার মেনিউর 1 এরটা বিয়োগ করেছি। এইভাবে আমরা ডিফারেন্স গুলি নিয়েছি। তারপর গড় ডিফারেন্স বের করেছি, ডি বার বলেছি। আর আমার ডিফারেন্সের ডাটাগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়েছে, যেখানে সূত্রটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্র শিখেছি, নিচে n-1 দিয়ে ভাগ করতে হবে ওই সূত্রটা, কারণ স্যাম্পল কেস এটা অলওয়েজ ওই রকম করে করতে হবে। সো এসডি, এটা আমরা ডিফারেন্স গুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম, অর্থাৎ রুট ওভার সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n-1 যেরকম করেছো, এই জায়গায় একটু ডি আছে ভেরিয়েবলটা, এই যেখানে আমরা করব রুট ওভার অফ সামেশন অফ ডি আই মাইনাস ডি বার হোল স্কয়ার ডিভাইড বাই n-1, এই জায়গা কথা ওইরকম করে করব। তাহলে এসডি বের করব, ডি এর মানটা পেয়ে গেলাম, দিয়ে দিল মান বসিয়ে দেব, রুট ওভার অফ স্যাম্পল সাইজ পেয়ার টেস্ট টি স্ট্যাটিস্টিকের মান পেয়ে গেলাম। এখন আমরা এখানে ডিগ্রি সুপ্রিম হবে আমাদের কত, n1 এক কম, কারণ এখানেও ডি বার হোল স্কয়ার যে আছে উপরে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ক্ষেত্রে ডি গুলো, সেই ক্ষেত্রে ওখানে কিন্তু আমাদের এই যে স্বাধীনতার মাত্রা, মানে আমার n সংখ্যক ডাটা ডি এর মান আছে, স্বাধীনভাবে কয়টা ডি বসাতে পারবো, n-1 টা, তাই ডিগ্রি সুপ্রিম এখানে n-1। তো n-1 ডিগ্রি সুপ্রিমে 5% বা 1% ভ্যালু আমরা করতে পারি, যে কোনো টেবিলের পিছনে আছে, সেখান থেকে বের করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। যদি আমার 5% কনসিডার করি, তাহলে থেকে যদি ক্যালকুলেটেড ভ্যালুটা বড় হয়, তাহলে এইটা হলো কোথায় এখানে এই যে নালাপটিসটা μ1 = μ2, অর্থাৎ মেনিউর 1 এবং মেনিউর 2 এর সমান উৎপাদনের ক্ষেত্রে এই তখন আমরা হয় সমান বলতে হবে, এটাই বলবো আমরা এইভাবে। তাহলে পেয়ার টেস্ট তোমরা করে বুঝতে পেরেছো, এটা যে কোনো এরকম কোরিলেটেড স্যাম্পলের ক্ষেত্রে আমরা করতে পারবো। ধরো ডায়াবেটিক পেশেন্টদের করার আগে তাদের ওজন দেখলাম, ইনিশিয়ালি আমরা 1 মাস ট্রিটমেন্ট করলাম, তারপরে আবার ওজন, প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট করার আগের ওজন, ট্রিটমেন্ট করার পরে ওজন, এইভাবে আমরা x1 আর x2 পরটাকে বললাম, এই দুই ওজনের ডিফারেন্স ডি বলবো, এবং এই ডি গুলো ডিভিশন বের করব, এবং ডি এর মান ডি বার এবং নিচের এসডি ডিভাইড বাই রুট ওভার অফ স্যাম্পল সাইজ দিয়ে টি এর মান বের করে ফেলবো। এবং 5% লেভেলে যে কোনো বইয়ের স্ট্যাটিস্টিক্স এর পিছনে একটি টেবিল আছে, টি টেবিল থেকে ভ্যালু বের করে ক্যালকুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করব। যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালু সমান বা তার বড় হয়, তাহলে আমরা নাল টেস্টটা রিজেক্ট করব, অর্থাৎ তাৎপর্যপূর্ণ পার্ট আছে। এটা হলো পেয়ার টি টেস্ট, যখন দুটি স্যাম্পল কোরিলেটেড হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে না, তখন আমরা এই টি টেস্ট করব। আচ্ছা, আর তোমাদের এরপরে সিলেবাস এখানে অনেক কিছু আছে, কিছু পড়ার দরকার নেই। তোমাদের এখন দেখো কোরিলেশন টেস্টটা দরকার। কোরিলেশনটা, এই যে কোরিলেশন টেস্টটা দেখো, কোরিলেশন এইটা এখানে ফর টেস্টিং দ্য হাইপোথিসিস কোরিলেশন করব। এখানে কি আছে, एग्जांपल দিয়ে অনেক কিছু আছে। কোরিলেশন, এটা কোরিলেশন ফর টেস্টিং দ্য অ্যানালিসিস রো ইজ টু 0। হ্যাঁ, এখানে আমি জাস্ট অন্য একটা एग्जांपल দেওয়া, কিন্তু টেস্ট স্ট্যাটিস্টিক ঠিক আছে। আমরা কি করব, ধরো তোমাদের গড় উচ্চতার সাথে গড়
তোমাদের ওজনের সম্পর্ক আছে কিনা, হাইপোথিসিস দৈর্ঘ্যের সম্পর্ক নেই। কোলিশন কোএফিসিয়েন্ট রো, পপুলেশন কোলিশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ তোমরা ক্লাসে 74 জন থাকলে 74 জন যদি সবাই ডাটা পাই তাহলে এটা পপুলেশন কোলিশন কোএফিসিয়েন্ট। যদি আমি সেই ক্ষেত্রে বের করি এই উচ্চ সম্পর্ক আছে কিনা, তাহলে এটা হবে পপুলেশন কোলিশন কোএফিসিয়েন্ট, যেটাকে রো দিয়ে ডিনোট করে, আর স্যাম্পল কোলিশন কোএফিসিয়েন্টকে আর দিয়ে ডিনোট করে। যদি একদম কম থাকে তোমাদের ক্লাসে যতজন স্টুডেন্ট আছো, তাহলে আমরা এটাকে স্যাম্পল বলবো। এভাবে ক্ষেত্রে আমরা কোলিশন যেটা বের করবো ওটাকে আর বলবো। এবং এই আর অর্থাৎ তোমাদের যে উচ্চতার সাথে ওজনের কোলিশন বের করলাম সেটা সিগনিফিকেন্ট কিনা আমরা এটা টেস্ট করার জন্য হাইপোথিসিস কিন্তু অলওয়েজ পপুলেশন রিলেটেড হবে। তাই রো ইজ ইকুয়াল টু 0 লিখছি, আর ইজ ইকুয়াল টু 0 লিখিনি, কারণ আর দিয়ে আমরা টেস্ট করব রো এর মানটা যে 0 ধরেছি এটা সত্য না মিথ্যা, গ্রহণ করব না বাতিল করব, এই সিদ্ধান্তটা নেব। এখানে আমরা কোলিশন কোএফিসিয়েন্ট যখন টেস্ট করব তখন ধরবো 0, সম্পর্ক নেই। এখন আমরা টেস্ট স্ট্যাটিস্টিক এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলবো, আছে, ইজ নট ইজ ইকুয়াল টু 0। আর এখানে টেস্ট স্ট্যাটিস্টিক আমরা p ইজ ইকুয়াল টু r ইনটু √n-2 ডিভাইড বাই √1 - r স্কয়ার। আর এর মানটা আমরা যদি আমাদের ডাটা থাকে তখন আমরা r এর মান বের করে নিতে হবে, কোলিশনের মান বের করে নিতে হবে। আর যদি আমাদের r এর মান দেওয়া থাকে তাহলে তো আমরা ডাইরেক্ট বসিয়ে দেব। এইভাবে আমরা r এর মান বসিয়ে এবং n এর মান স্যাম্পল সাইজ মানে পেয়ার ওয়াইজ ডাটা কতটা দেওয়া আছে সেই n এর মানটা আমার যে তোমরা স্টুডেন্ট কতজন যাদের প্রত্যেকের ওজন এবং উচ্চতা নেওয়া হলো, কাজে তোমরা যদি 20 জন হও আর এর মান আমরা বের করতে পারবো এবং n এর মান সেই ক্ষেত্রে 20 ধরবো। 40টা কিন্তু আমরা 20, কারণ 20 জন স্টুডেন্ট দুইটা করে ডাটা নিচ্ছি, তাই এই ধরনের ডিস্ট্রিবিউশনকে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বলা হয়, কারণ দুইটা করে ইনফরমেশন নেওয়া হয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে। এখানে আমরা আরটি এর মানটা বসিয়ে দিয়ে ব্যাস আগের মতোই আমরা লেভেল অফ সিগনিফিকেন্স 1% বা 5% ধরে ক্যালকুলেটেড ভ্যালু বের করে, যেটাকে আরেক নাম থিওরিটিক্যাল ভ্যালুও বলা হয়, ওইটার সাথে ক্যালকুলেটেড ভ্যালুটা তুলনা করব। যদি ক্যালকুলেটেড ভ্যালু বড় বা সমান হয় রিজেক্ট করব, না হলে রো ইজ ইকুয়াল টু 0 এটা রিজেক্ট করব, অর্থাৎ 0 না, হ্যাঁ সিগনিফিকেন্ট কোরিলেশন আছে আমরা বলবো। আর যদি অ্যাকসেপ্ট হয় তার মানে কোরিলেশন সিগনিফিকেন্ট নয়। এইভাবে আমরা কোরিলেশন টেস্ট করতে পারি। এখন দেখো র্যাঙ্ক কোরিলেশনটা এটা তোমাদের দরকার নাই সিলেবাসে, এখানে বইতে বহু কিছু আছে, আমি যা পড়াচ্ছি শুধু তা লিখো, খাতায় লিখে রাখো, কোড করে রাখো। এরপর তোমাদের রিগ্রেশন কোএফিসিয়েন্টটা টেস্ট করা তোমাদের দরকার হবে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট মানে আমি তো দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্টের কথা বলেছি, একটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ y on x আর একটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ x on y। যে প্রত্যেকটাই টেস্ট তুমি করতে পারো, যেটা তোমার পরীক্ষা চাইবে সেটাই হাইপোথিসিস ধরবা ইজ ইকুয়াল টু 0, পপুলেশন রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে। তারপরে টি এর মানটা বসাতে হবে, এই টি এর মান বের করব আমরা সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই। এই সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই কি জিনিস এটা এখানে একটু দেখো, সূত্রের মধ্যে যে সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই লেখা আছে এটা মূলত এটা এই যে সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই, এটা কিছুই না, এটা হলো আসলে আমরা যে লিখেছি এর আগে ধরো x মাইনাস x বার y মাইনাস y বার, এটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই। সাম অফ প্রোডাক্ট এসপি মানে সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই, ঠিক আছে। এখানে এটা ইজ ইকুয়াল টু কিছু না সামশন অফ এক্স মাইনাস এক্স বার ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার। আর যদি বলে সাম অফ স্কোয়ারস অফ এক্স, সাম অফ স্কোয়ারস অফ এক্স এটা হলো জাস্ট এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন সাম অফ স্কোয়ারস অফ ওয়াই যদি থাকতো তাহলে আমি এটা লিখতাম সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, আর কিছু না।
এইটাকে বলা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, সাম অফ স্কোয়ার, যাই বলো। এটা কিছুই না, এই যা পড়িয়েছি ওই জিনিসটাই এইভাবে লেখা হচ্ছে সংক্ষেপে এসপি এক্স ওয়াই এসএস এক্স ওয়াই, আর কিছু না। তাহলে আমরা টি এর এখানে মান বসিয়ে দেবো ডাটা থেকে, যে টি এর মান মানে টি বের করার জন্য এই যে আনুষঙ্গিক যে আবারও আগের মতো এখানে ডিগ্রি সুপ্রিম একটা ব্যাপার আছে, এখানে ডিগ্রি সুপ্রিম হবে n-2। ডিগ্রি সুপ্রিম n-2 কেন হবে? কারণ এখানে দুইটা সাম অফ প্রোডাক্ট, এই দেখো দুইটা, এই একটার ক্ষেত্রে সামেশন অফ x - x বার হোল স্কয়ার, এখানে ওই সামেশন অফ x - x বার ইজ ইকুয়াল টু 0, একটা রেস্ট্রিকশন আছে। ওই যে স্বাধীনভাবে কয়টা বসাইতে পারো, এখানে দেখা যায় একটা কম, এখানেও একটা কম, কাজে মোট দুইটা স্বাধীনভাবে বসানো যাচ্ছে না। সেই কারণে তোমার ডিগ্রি সুপ্রিম এখানে n-2 হবে। অর্থাৎ ডিগ্রি সুপ্রিম বের করার যেই একটা টেকনিক, সেটা হলো নাম্বার অফ অবজারভেশনস মাইনাস নাম্বার অফ রেস্ট্রিকশনস, নাম্বার অফ রেস্ট্রিকশন। তাহলে এখানে রেস্ট্রিকশন দুইটা, একটা হলো এক্স এর ক্ষেত্রে রেস্ট্রিকশন, একটা হলো ওয়াই এর ক্ষেত্রে রেস্ট্রিকশন। তাই ডিগ্রি সুপ্রিম হবে টি এর এখানে n-2 এবং 12টা ডাটা আছে, তাই এখানে 10 ডিগ্রি সুপ্রিম। আমরা ক্যালকুলেটেড ভ্যালু এখানে 5%, 10% এর ক্রিটিক্যাল ভ্যালু বা টেবুলেটেড ভ্যালু একই কথা, থিওরিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু, টেবুলেটেড ভ্যালু একই কথা। তাদের ক্যালকুলেটেড ভ্যালুর সাথে তুলনা করবে। টেবুলেটেড ভ্যালুর তুলনায় যদি ক্যালকুলেটেড ভ্যালু বড় হয় বা সমান হয়, নাল হাইপোথিসিস রিজেক্ট করবে। কি নাল হাইপোথিসিস? যে রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান 0 ধরবে, তার মানে 0 না। এই আর যদি অন্য কোনো মান ধরে থাকো, রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান 0 না ধরে, তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা এই হবে, এই বি মাইনাস বিটা 0, মানে যে মানটা ধরবে সেই মানটা বসিয়ে দিতে হবে। তোমার রিগ্রেশন কোএফিসিয়েন্টের স্যাম্পল বেসড যে মানটা পাবে সেটা বি মাইনাস হাইপোথিসিস যেটা ধরবে সেই মানটা। আর স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড এখানে এররটা আমরা কিভাবে পাবো? এটা টি এর মান মূলত, কিন্তু ওইটাকে আমরা আরো সিম্পলিফাইড ফরম্যাটে এইভাবে লিখে দেবো। এইভাবে লিখলে আমাদের ডাইরেক্ট সূত্রের মধ্যে মানগুলি বসিয়ে দিয়ে আমরা পাবো, তাহলে বি এর মানটা রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান পাবো, এটা হলো হাইপোথিসিস যে মানটা ধরেছে সেটা, আর এগুলি ডাটা দিয়ে আমরা পেয়ে যাব। কাজে টি এর মানটা আমরা এইভাবে বের করে ফেলে আগের মতোই 5% বা 1% এ টেবুলেটেড ভ্যালু বের করে কম্পেয়ার করব। ডিগ্রি সুপ্রিম এখানে n-2 হবে। এইভাবে আমরা মোটামুটি হাইপোথিসিস টেস্ট এখানে আমি রাখছি। তোমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলি করাবে, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর থিওরির জন্য আমি যেগুলি পড়িয়েছি এখন এগুলি যথেষ্ট। অনেক কিছু বইয়ের চ্যাপ্টার তো অনেক কিছু আছে, সবকিছু আমার দরকার নেই। আমি যেগুলি তোমাদের বেশি ইম্পর্টেন্ট, বেশি দরকার, সেগুলি আমি পড়িয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে বেরিয়ে গিয়ে পার্টিতে ঢুকছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আগে প্রবাবিলিটিটা পড়ানো দরকার। ডিসপারশন প্রবাবিলিটি কোথায়?
আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ানো শুরু করে দিই। প্রবাবিলিটি তোমরা মোটামুটি পারো। আমি একদিন প্রবাবিলিটি সম্বন্ধে ডিসকাস করবো, আজকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়াই, এটা তোমাদের জানা কম আছে কিছুটা। বাইনোমিয়ালটা দ্বিপদী বিন্যাসটা একটু জানো, আর অন্যগুলি পয়সনও মনে একটু জানো। তোমরা কি এগুলি দ্বিপদী বিন্যাস পড়েছো? বাংলাতে দ্বিপদী বিন্যাস বলে ওয়াহিদ, আগে কখনো পড়েছো? শুনতেছ? জি স্যার। ওয়াহিদ, তোমরা শুনতেছ? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। বলছি যে তোমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর আগে কখনো পড়েছো? এই যে দ্বিপদী বিন্যাস, পয়স বিন্যাস জীবনে কখনো পড়েছো? স্যার কিছুটা পড়ছিলাম। আচ্ছা, ওইটাই আমি জানা, আমি তো পড়াবো আমার মতো, সমস্যা নেই। তোমরা পড়েছো বললেও যে কম পড়াবো তা না, পড়নি বললো যা পড়াবো, পড়েছো বললো তাই পড়াবো। প্রবাবিলিটিটা তোমরা পড়ে এসেছো, আমি তারপরও পড়াবো, কিন্তু এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আগে পড়াই, তারপর প্রবাবিলিটি পড়াবো। কারণ এখানে আমার যে হ্যান্ড আউট বইয়ের এই চ্যাপ্টারটা প্রবাবিলিটিটা ওটা দেখতে পাচ্ছি না, কাজেই আমি দেখি তারপর খুঁজে দেখবো। এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম, এমনি সময় চলে যাচ্ছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়িয়ে নি। কারণ তোমরা প্রবাবিলিটি সম্পর্কে ইতিমধ্যে জানো যে আসলে আমাদের প্রবাবিলিটি কিছুই না, আমরা দৈনন্দিন জীবনে যখনই কোনো অনিশ্চিত কোনো কিছু দেখি সেখানেই সেটার ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি শব্দটা ব্যবহার করে থাকি। যার কারণে প্রবাবিলিটি আমরা এটা ডেফিনিশনটা হলো কিরকম, যে probability is simply a mathematical measure of uncertainty, a mathematical measure of certainty of an uncertain event বলতে পারো। Probability is simply a mathematical measure of certainty of occurring an uncertain event লিখতে পারো। প্রবাবিলিটি এখানে কিন্তু নেই, আমি আমার নিজের থেকে বলছি। প্রবাবিলিটি is simply a measure, MEASURE, measure of certainty, CERTAINTY, certainty of occurring, OCCURRING, occurring an uncertain UNCERTAIN, uncertain event। বুঝতে পেরেছো? লিখেছ? প্রবাবিলিটি ইজ সিম্পলি এ মেজার, ম্যাথমেটিক্যাল মেজার অফ অকারিং, সরি, probability is simply a mathematical measure of certainty of occurring an uncertain event। সম্ভাবনা হলো একটা অনিশ্চিত ঘটনা ঘটার নিশ্চয়তার পরিমাপ। ঠিক আছে? প্রবাবিলিটি ইজ সিম্পলি এ ম্যাথমেটিক্যাল মেজার of certainty of occurring an uncertain event। সম্ভাবনা হলো
একটি অনিশ্চিত ঘটনা ঘটার নিশ্চয়তার গাণিতিক পরিমাপ। সাধারণভাবে আমরা এটা বলছি। লিখতে পেরেছো? তোমরা লিখতে পেরেছো? হ্যাঁ, ওয়াইড লিখেছো? তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, আমরা প্রবাবিলিটি পড়েছি, সেখানে ক্লাসিক্যাল প্রবাবিলিটি আছে, ফ্রিকোয়েন্সি বা এম্পিরিক্যাল প্রবাবিলিটি আছে, সাবজেক্টিভ প্রবাবিলিটি আছে, তারপরে অ্যাক্সিওমেটিক প্রবাবিলিটি আছে, 4 রকমের প্রবাবিলিটি আছে। তো তোমাদের অ্যাক্সিওমেটিকটা পড়ানো হয় না, কারণ অনার্সে যারা পড়ে তাদেরকে অ্যাক্সিওমেটিক প্রবাবিলিটিটা পড়ানো হয়। আর সাবজেক্টিভ প্রবাবিলিটিটা হলো, যেরকম ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে পরীক্ষা যে দিয়েছো তুমি A+ পাওয়ার সম্ভাবনা কত, তুমি বললা যে স্যার আমার 80% সম্ভাবনা A+ পাওয়ার। আরেকজনকে জিজ্ঞেস করলাম তোমার এই যে স্ট্যাটিস্টিক্স এর পরীক্ষা নিলাম, এই পরীক্ষা দিলে তোমার সম্ভাবনা কত, বলে স্যার 90%। আরেকজন বললো 100%, আরেকজন বললো 40%, আরেকজন বললো 60%। এইভাবে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করছে। এটা হলো সাবজেক্টিভ প্রবাবিলিটি। যেমন মেঘ ধরেছে, একজনকে বললাম বলো তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, সে বললো এটা 90% সম্ভাবনা। আরেকজন বললো না না না, এরকম কত মেঘ ধরে বৃষ্টি হয় না, আমি 50% সম্ভাবনা বলছি, হতে পারে না হতে পারে। এইভাবে এটা হলো সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করছে, এটাকে সাবজেক্টিভ প্রবাবিলিটি বলে। আর তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি, এগুলি অবজেক্টিভ প্রবাবিলিটি, ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি, এগুলি তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটিটা কি জিনিস এটা বুঝো। যেমন ধরো একটা তোমাদের ক্লাসে তোমরা ধরো 40 জন স্টুডেন্ট আছো, তার মধ্যে 15 জন মেয়ে আছো। এখন একজন স্টুডেন্ট যদি র্যান্ডমলি নেওয়া হয়, সে মেয়ে হওয়ার সম্ভাবনা কত, তাহলে 15কে আমরা 40 দিয়ে ভাগ করলে আমরা বলবো এটা হলো মেয়ে হওয়ার সম্ভাবনা ওই স্টুডেন্টটা। একইভাবে ছেলে তাহলে কতজন, 40 জনের মধ্যে 15 জন মেয়ে হলে 25 জন ছেলে। কাজে র্যান্ডমলি একজন স্টুডেন্ট নেওয়া হলে সে ছেলে হওয়ার সম্ভাবনা কত, 25কে আমরা 40 দিয়ে ভাগ করলে যা তাই বলবো সেই সম্ভাবনাটা ছেলে হওয়ার সম্ভাবনা। কাজে আমরা এটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি, এটা আমেরিকাতেও যদি কেউ করে যে সম্ভাবনা হবে, আর মঙ্গল গ্রহে নিয়েও যদি অঙ্কটা কেউ করে তাও একই রকম রেজাল্ট দিবে, যে কোনো জায়গায় একই রেজাল্ট দিবে। এটা আমরা এখানে এটা সাবজেক্টিভ প্রবাবিলিটি যেরকম ভ্যারি করছে, এখানে তা না, সেম একই রেজাল্ট তুমি যে কোনো সময় যে কোনো স্থানে পাবে। আর এম্পিরিক্যাল প্রবাবিলিটি যেটা, সেটি হলো আসলে, বা এটার আরেক নাম স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বা ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি। এটার কি হচ্ছে, এটা ধরো আমরা সচিন টেন্ডুলকার আবাহনী আর মোহামেডান আমাদের ধরো ফুটবল খেলা অংশগ্রহণ করেছে, তারা ধরো আমি এমনি কথার কথা বলছি, ধরো 50 বার অংশগ্রহণ করেছে, অনেকবার করেছে, আমি এমনি বলছি 50 বার করেছে ধরো। তাহলে এখন 50 বারের মধ্যে আবাহনী বা মোহামেডান যে কোনো একটা ধরো, আমি খেলাধুলা পছন্দ করি না, এই সময় নষ্ট হয়, অ্যাংজাইটি হয়। এই ফুটবল খেলা তো ধরো 5 মিনিট আছে, গোল দিতে না পারলে হেরে যাবে, বা ক্রিকেট খেলাতে 1 বলে 2 রান দরকার, তখন বুকের মধ্যে পালসেশন শুরু হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, আমার খারাপ লাগে এগুলি, এই কারণে আমি খেলা টেলা দেখি না, আর টাইম নষ্ট হয়। আরেকটা হলো এটার মধ্যে মন একবার ঢুকলে, পড়ার টেবিলে বসলে একটু কতক্ষণ পর পর এই লারা পড়ে আউট হয়েছে, অমুক আউট হয়েছে, কত বল আছে, কত রান আছে, এ কতক্ষণ পর পর এই টেন্ডেন্সিটা আসে, যার কারণে আমার মনোযোগ দিতে
খুবই অসুবিধা হয়। আমি এখানে খেলাধুলা এগুলি কম পছন্দ করি, বিশেষ করে এই যে খেলাগুলি, ক্রিকেট খেলা তো আরো না, কারণ এটা টাইম নষ্ট করে, বিশাল ভাবে সময় নষ্ট করে। তাই আমি এই সমস্ত খেলায়, তোমরা যেটাই সাপোর্ট করো আমার আপত্তি নাই, মোহামেডান করো, আওয়ান করো, আমি আসলে সব দলে আছি, আবার কোনো দলে নেই, এই আর কি। কাজেই এখন দেখো, যদি 50 বারের মধ্যে মোহামেডান বা আওয়ানি যে কোনো যেটাই ধরো, সে যদি ধরো একটা 30 বার জিতেছে, এখন আগামীকালকে মোহামেডান আর আওয়ানি আবার মুখোমুখি হবে, আগামীকাল মোহামেডান জিতার সম্ভাবনা কত? তাহলে মোহামেডান যদি 30 বার জিতে থাকে, তাহলে আগামীকালকে জিতার সম্ভাবনা হবে 30/50। এইভাবে ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি, এটা ফ্রিকোয়েন্সি ডেফিনিশন, এই যে প্রবাবিলিটি ফ্রিকোয়েন্সি ডেফিনিশন, এটা ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে এই প্রবাবিলিটিটা বের করা হয়। তবে এই ফ্রিকোয়েন্সির সংখ্যা যত বেশি হবে তত ভালো রেজাল্ট দিবে, হ্যাঁ, তত ভালো রেজাল্ট পাবে। যত কম ধরবে তত রেজাল্ট ভালো হবে না। এটা হলো এইটা, যার কারণে এটা ডেফিনিশনের মধ্যে আছে n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n যত বড় হবে ততই এটা ভালো রেজাল্ট দিবে ফ্রিকোয়েন্সিটা। যেমন ধরো একটা গাভী 8টা বাচ্চা দিয়েছে, এখন তার মধ্যে 6টা মেয়ে বাচ্চা ফিমেল কাপ, আগামীকালকে আবার বাচ্চা দিবে গাভীটা, তাহলে মানে মেয়ে বাচ্চা পাওয়ার সম্ভাবনা কত? তাহলে তাহলে আমরা বলবো 6 প্রবাবিলিটি বা ফ্রিকোয়েন্সি ডেফিনিশন অফ প্রবাবিলিটি, ঠিক আছে, বা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বা এমপিরিক্যাল প্রবাবিলিটি বলে, এমপিরিক্যাল। তাহলে প্রবাবিলিটির কয়েকটা ডেফিনিশন আছে, একটা ক্লাসিক্যাল ডেফিনিশন, এটা ফ্রিকোয়েন্সি ডেফিনিশন এই যে অনুসারে, এই যে ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে, আর আরেকটা প্রবাবিলিটি বললাম সাবজেক্টিভ আর এক্সিমেটিক, যেটা ওটা তোমাদের পড়ানো হচ্ছে না। এটা প্রবাবিলিটির কথাটা বলছি। আর শোনো, ওই দিন যে হ্যান্ড আউটের কথা বলেছিলাম, ওই দিন আমি আসলে খুব ব্যস্ত ছিলাম, ওই মুহূর্তে পাঠালে আমি একটু ইয়ে ছিলাম, আমার ওই যে ব্যস্ততা, তোমাদের তো বলছিলাম, ওই ব্যস্ততায় পাঠাতে পারিনি। যাই হোক, এখন দেখো, তারপরে হলো আমাদের দুইটার ক্লাসিক্যাল ডেফিনিশনেরও তোমার ইয়ে আছে, দেখবে লিমিটেশন আছে, আবার এমপিরিক্যাল ডেফিনিশন বা ফ্রিকোয়েন্সি ডেফিনিশনের লিমিটেশন আছে। ক্লাসিক্যালের ডেফিনিশন আছে, যেমন ওখানে ক্লাসিক্যাল যে বললাম, তোমাদের মেয়ে 15 জন আছে 40 জনের মধ্যে, আর ছেলে মেয়ে টোটাল 40 জন, এইটা এইভাবে বের করলাম, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমাদের টোটাল এইটা ডেফিনিশন হলো অনুকূল উপাদান সংখ্যা ডিভাইড বাই মোট উপাদান সংখ্যা, তোমরা ছোটবেলা পড়েছো আর কি, নাম্বার অফ ফেভারেবল কেসেস ডিভাইড বাই টোটাল নাম্বার অফ কেসেস। এখন টোটাল নাম্বার অফ কেসেস যদি ইনফিনিটি হয়, অনেক বড় হয়, ইনফিনিটি হলে তো আনডিফাইন্ড হয়ে যাবে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো এখানে ইকুয়ালি লাইকলি হতে হবে, প্রবাবিলিটি বের করতে গেলে ক্লাসিক্যাল ডেফিনিশন অনুসারে ইকুয়ালি লাইকলি, সম সম্ভাবনা যুক্ত ঘটনা হতে হবে, নলে ওই ডেফিনিশন প্রয়োগ করা যায় না, এরকম ব্যাপার রয়েছে। আবার ওখান দিয়ে ফ্রিকোয়েন্সি ডেফিনিশনের কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন? ওখানে যে n এর মান ইনফিনিটি হইতে হবে, যেমন ধরো কয়েন টস করছি, আমরা 1000 বার টস করার মধ্যে যদি ধরো 600 বার পাই শাপলা, হেড, একটাকে হেড বলে একটাকে টেল বলে, হেড পেলাম, তাহলে আমরা এই সম্ভাবনাটা বের করবো 600 কে ভাগ করবো 1000 দিয়ে, এটা সম্ভাবনা, হেড পাওয়ার সম্ভাবনা। তো এখন দেখো, এই ফ্রিকোয়েন্সি ডেফিনিশন অনুসারে আমরা যখন প্রবাবিলিটি বের করি, তখন কিন্তু এই n ইনফিনিটি যে বললাম, n ভেরি লার্জ, n এর মান এক একজন এক এক রকম বসাইতে পারে, ইনফিনিটি তো কোনো নাম্বার না, এটা দিস ইজ ভেরি লার্জ কনসেপশন, যার কারণে এটার মানটা কিন্তু ভ্যারি করতে পারে। হ্যাঁ, এক একজনেরটা এক এক রকম হইতে পারে, নির্ভর করবে কে কয়বার n এর মান কত ধরেছে সেটার উপর নির্ভর করবে। তো রিপিট করা কোনো এক্সপেরিমেন্টকে, এটা আসলে কঠিন ব্যাপার। আর প্রবাবিলিটির ক্ষেত্রে আসলে প্রবাবিলিটি জিনিসটা অনিশ্চয়তা যেখানে আছে সেই জায়গায় আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। আমি আরো একটু সামান্য এটা বলি, দেখো শেয়ার করে নিচ্ছি, দাঁড়াও এটা স্টপ করে দিই।
এখানে দেখো আমরা র্যান্ডমনেস থাকতে হবে। প্রবাবিলিটি সেই ক্ষেত্রে প্রযোজ্য যে ক্ষেত্রে এই যে র্যান্ডমনেস থাকবে, র্যান্ডমনেস মানে এখানে র্যান্ডম লিখেছি, র্যান্ডমনেস থাকবে, অনিশ্চয়তা থাকবে। হ্যাঁ, দৈব কি যে ঘটবে আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, তাহলে গিয়ে প্রবাবিলিটির ব্যাপারটা আসবে। আর প্রবাবিলিটি কত থেকে কত পর্যন্ত হবে? প্রবাবিলিটির মান হবে 0 থেকে 1 পর্যন্ত। এবং প্রবাবিলিটি যেহেতু এটা একটা প্রপোর্শন, সেই কারণে এখানে কখনো নেগেটিভ হবে না। প্রপোর্শন ক্যান নেভার বি নেগেটিভ, প্রপোর্শন নেগেটিভ হবে না, মিনিমাম ভ্যালু 0 হবে। তোমাদের 40 জনের মধ্যে মেয়ে একজনও নেই, তাহলে একজন স্টুডেন্ট র্যান্ডমলি নিলে মেয়ে হওয়ার সম্ভাবনা কত? 0 0 স্বাভাবিকভাবে 0। যেমন একটা বাজার থেকে একটা মোরগ কিনলাম, মোরগে আগামী 6 মাসের মধ্যে 2টা ডিম পাড়ার সম্ভাবনা কত? 0। অসম্ভব, মোরগ ডিম পারবে না। অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা 0, আর 100% নিশ্চিত যদি হওয়ার সম্ভাবনা 100% মানে 1। আর এখানে দেখো এক্সপেরিমেন্ট, প্রবাবিলিটিতে এক্সপেরিমেন্ট একটা এবং র্যান্ডম এক্সপেরিমেন্ট এই টার্ম জানা তোমাদের দরকার। আমি এক্সপেরিমেন্ট ইতিমধ্যে ডিজাইন পড়াবার সময় তোমাদের পড়িয়েছি। এক্সপেরিমেন্ট ইজ অ্যান অ্যাক্ট দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশনস, সংক্ষেপে এইভাবে আমি বলেছিলাম। আর একটু ব্যাপকভাবে আমার হ্যান্ডআউটে তোমাদের ছিল, তোমরা পড়েছো। এখন দেখো র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডম বলা হবে। An experiment is said to be random if it satisfies 3 conditions. একটা কন্ডিশন হলো কি? একটা কন্ডিশন হলো all the possible outcomes হ্যাঁ আর known in advance, আগের থেকে জানা থাকতে হবে। An experiment is said to be random if it satisfies 3 conditions. একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি? all the possible outcomes are known in advance, থেকে জানা থাকবে কি কি ঘটবে। যারা আমরা যদি ছক্কা খেলি, ছক্কাতে রোলিং করলে ছক্কার 6টা ফিটের বাইরে কিছু নেই, কাজে আমি 1 থেকে 6 যে কোনোটা উঠবে এটা বলতে পারি। আমরা যদি ইয়ে করি, পয়েন্ট টস করি, তাহলে আমরা বলতে পারি স্বাভাবিকভাবে যে এখানে হেড টেল দুইটা জিনিস, অর্থাৎ ফ্যামিলি বা শাপলা একটা কয়েনের, সাধারণত 1 টাকার কয়েনে দেখবা এরকমই আছে। তো আমরা যে কোনোটা উঠবে, এর বাইরে উঠবে না। কাজেই এই ক্ষেত্রে আমরা অল পসিবল আউটকামস আমাদের জানা। তুমি যদি পরীক্ষা দাও, হয় ফেল করা এফ গ্রেড, নলে ডি, সি, এ, বি, এগুলি তো আমরা এর বাইরে কিছু না। এ প্লাস, এ মাইনাস, যাই হোক আমরা বলতে পারবো কি কি হতে পারে, কিন্তু এর বাইরে কিছু হতে পারবে না। সো অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স। দ্বিতীয়টা হলো the outcome of a particular trial is not known in advance, আগের থেকে জানা থাকবে না। পার্টিকুলার ট্রায়ালে আমি বলতে পারবো যে ছক্কা রোলিং করলে কি উঠতে পারে, সেটা বলতে পারবো পসিবল গুলি, কিন্তু এক্স্যাক্টলি কোনটি উঠবে আমি এটি বলতে পারবো না। আর দ্য এক্সপেরিমেন্ট ক্যান বি রিপিটেড আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন, একই কন্ডিশনে এক্সপেরিমেন্টটা পুনরাবৃত্তি করা যাবে, তাহলে ওটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হবে। তাহলে 3টা কন্ডিশন বলে দিয়েছি। একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডম হওয়ার ক্ষেত্রে 3টা কন্ডিশন, একটা হলো all possible outcomes are known in advance, এক্সপেরিমেন্টের পসিবল আউটকাম যা যা হতে পারে আগের থেকে জানা থাকবে, বাট দ্য আউটকাম অফ এ পার্টিকুলার ট্রায়াল ইজ নট known in advance, আগের থেকে জানা থাকবে না পার্টিকুলার আউটকামের রেজাল্ট কি হবে। আর ক্যান বি রিপিটেড আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশনস, একই কন্ডিশনে এক্সপেরিমেন্টটা রিপিট করা যাবে, তাহলে ওই এক্সপেরিমেন্টটাকে বলা হবে র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, এখন দেখো আমরা তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন পড়াবো, আমি তোমাদের প্রবাবিলিটির উপর আজকে একটু ধারণা দিলাম। আমি প্রবাবিলিটিটা একটু হ্যান্ডআউট ইয়ে করে তোমাদের ডিটেলস আরো পড়াবো, আর অঙ্ক 2-4টে একটু দেখাবো। এখন আমি ডিস্ট্রিবিউশনে যাই, যেহেতু আমার ডিস্ট্রিবিউশনটা
ওপেন করেছি তার আগে দিয়ে আমি একটু র্যান্ডম ভেরিয়েবলটা বুঝিয়ে নিই, কারণ ডিস্ট্রিবিউশন পড়াতে গেলে র্যান্ডম ভেরিয়েবল আগে বুঝাতে হবে। র্যান্ডম ভেরিয়েবল ভেরিয়েবল র্যান্ডম ভেরিয়েবল অর্থাৎ আমরা তো এমনি ধরো তোমাদের যদি এইজ এর ডাটা নিতাম বা ওয়েটের ডাটা, তাহলে এটা একটা ভেরিয়েবল। কেন? কারণ প্রত্যেক স্টুডেন্টের ডাটা সমান না, এজ সমান না। সো যে বৈশিষ্ট্যটা পপুলেশনে ভ্যারি করে মানে বা গুণে, তাহলে সেটাকে ভেরিয়েবল বলছি। কাজে এই ক্ষেত্রে আমরা এটাকে র্যান্ডম ভেরিয়েবল বলছি না। কেন র্যান্ডম ভেরিয়েবল বলবো? তখনই যখন ভেরিয়েবলের প্রত্যেকটা মান তার একটা ওই মানটা হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেমন ধরো আমরা যদি একটা কয়েন টস করি দুইবার, তাহলে আমাদের আউটকাম কি হতে পারে? হেড হেড টেল। দ্বিতীয়বার প্রথমবার হয় হেড আসবে নাহলে টেল, দ্বিতীয়বার হেডের সাথে হেড অথবা হেডের সাথে টেল আসতে পারে। আর প্রথমবার যদি টেল পেয়ে থাকি, দ্বিতীয়বার টেলের সাথে হেড আসতে পারে, টেলের সাথে টেল আসতে পারে। কাজে আমাদের পসিবল আউটকামস কি কি হতে পারে? এটাকে স্যাম্পল স্পেস বলে। স্যাম্পল স্পেস হলো অনেকটা ইউনিভার্সাল সেটের মতো। ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। এখানে আমরা তাহলে স্যাম্পল স্পেসটা কি পাচ্ছি? হেড 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 টেল টেল হেড টেল টেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে দেখো আমরা এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, লেট অফ সে এক্স, লেট লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল এক্স ধরি, let x be a random variable which denotes the number of heads. Let x be a random variable which denotes the number of heads. Number of heads, head এর সংখ্যাকে ডিনোট করে। Then the possible values of x will be what? Then the possible values of x will be কি? এখানে হেড কয়টা? দুটা। এখানে কয়টা? এখানে দুটা হেড, এখানে একটা, এখানে একটা, এখানে নাইটা। নাইটা মানে 0। তার মানে হেডের সংখ্যা কি হতে পারে? 0 1 2। কি কি হতে পারে x এর মান? এই কয়টা 0 1 2, এই কয়টা মান হতে পারে। দেখেছো x এর মানগুলি কি হতে পারে? 0 1 2। এখন দেখো আমি এটা আমি ব্র্যাকেট দিলাম যে x এর পসিবল, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। আচ্ছা দেখো এখন আমি প্রবাবিলিটিটার মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা? তাহলে x এর মান কি কি? x এর মান 0 1 2, 0 1 2 x এর মান। এগুলি একটু মুছে দিই, এরা একটু। এখন দেখো তো 0 হওয়ার সম্ভাবনা কত? তাহলে 0 কয়টা? চারটা আউটকামের মধ্যে
এই চারটা আউটকামের মধ্যে আমরা দেখেছি জিরো কয়বার আছে, একবার, কাজেই 1/4। আর 1 কয়বার আছে, দুটা, চারটার মধ্যে দুটা 1 আছে। চারটা ভ্যালুর মধ্যে এখানে দেখো চারটা আউটকাম, তার মধ্যে 1 কয়বার আছে, দুবার, তাহলে সম্ভাবনা হলো 2/4। অর্থাৎ হেড একবার আছে কয়বার, এখানে হেড একবারও নেই, তাহলে এর অনুকূল উপাদান আছে একটা, টিটি। টিটি মানে দুইটা টেল, তাহলে 1/4। এখানে হেড একবার আছে কয়টা আউটকাম, দুইটার মধ্যে একটা হলো হেড টেল, একটা হলো হেড টেল, ওর মধ্যে একবার আছে, আর একটা হলো টেল হেড একবার আছে, কাজে দুইটা অনুকূল উপাদান সংখ্যা 2/4। এখানে দুইবার হেড কয়বার আছে, হেড 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 হেড, এই দুইবার হেড আছে কয়বার, একবার আছে, কাজে 4বারের মধ্যে একবার আছে, এই সম্ভাবনা। probability of এটা ক্যাপিটাল এক্স হলো র্যান্ডম ভেরিয়েবল, স্মল এক্স হলো র্যান্ডম ভেরিয়েবলের নির্দিষ্ট মান, 0 বা 1 বা 2 বসিয়ে দিলাম। অর্থাৎ আমরা র্যান্ডম ভেরিয়েবল তাকে বলবো যে ভেরিয়েবলের মানগুলো গ্রহণ করার একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, অর্থাৎ যে ভেরিয়েবলের একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে। তাতে আমরা যে এই যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল কনসিডার করলাম, একটা কয়েনকে দুইবার নিক্ষেপ করলাম সেই এক্সপেরিমেন্টে, তাহলে ওই এক্সপেরিমেন্টে এক্স এর মানগুলো, যে এক্স এর নাম্বার অফ হেডস কে বোঝাচ্ছে এক্সপেরিমেন্টে, তাহলে হেডের সংখ্যা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এবং এই ক্ষেত্রে 0 হওয়ার সম্ভাবনা 0, 0, 1, 2 এই তিনটা হতে পারে। 0 হওয়ার সম্ভাবনা কত, 1 হওয়ার, 2 হওয়ার। অর্থাৎ আমরা সেই ভেরিয়েবলকে র্যান্ডম ভেরিয়েবল বলবো যার প্রত্যেকটা মান গ্রহণ করার একটা সম্ভাবনা থাকবে নির্দিষ্ট, তাহলে ওই ভেরিয়েবলটাকে র্যান্ডম ভেরিয়েবল বলবো। এখন চলো বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলটা কি দেখবো। হ্যালো, না কে বলছেন? হ্যাঁ, আমি একটু পরে কল ব্যাক করবো, আমি একটু অনলাইন ক্লাস আছি। হ্যাঁ, এখানে দেখো, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে চলে যাই আমরা, পরে আবার হোয়াইট বোর্ড দরকার হলে থাকো। আচ্ছা, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল শব্দটা এখানে দেখো, প্রত্যেকটা ট্রায়াল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কনসিডার করতে গেলে আমার তোমাদের যেমন ধরো করোনা, করোনা হয়েছে তোমাদের কারো, করোনা আমি জানি না, হতে পারে না হতে পারে। আমি ধরো একটা, এটা পড়ানোর আগে দিয়ে এক কাজ করি, হোয়াইট বোর্ডে আরেকটু বুঝিয়ে নি, তোমরা করোনার ব্যাপারটা দিয়ে বুঝে একটা দেখো, দাঁড়াও হোয়াইট বোর্ডে আরেকটু বুঝিয়ে নি। এই করোনা হোক যাই হোক, আমরা এটা দেখো, ধরো স্টুডেন্ট, আর তোমরা কতজন আছো এখন ক্লাসে আমি জানি না, ধরো 10 জন আমরা স্টুডেন্ট নিলাম, এই 10 জন স্টুডেন্ট হয় ছেলে নাহলে মেয়ে,
হয় করোনা হয়েছে নালে হয়নি, পক্স হয়েছে বা হয়নি, এরকম যদি হয় তাহলে আমরা ধরো এক্স একটা ভেরিয়েবল x1, x2 আরেকটা ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল, এবং এইভাবে আমরা x10 10 জন স্টুডেন্ট নিলাম। ধরো পক্স হয়েছে কি হয়নি, দুইটা আউটকাম। এটা ফার্স্ট স্টুডেন্ট যে 10 জন নিলাম, প্রথম জন পক্স হয়েছে বা হয়নি, তাহলে যদি হয় এর মান হলো 1 না হলে 0, হলে 1 না হলে 0। দ্বিতীয় স্টুডেন্ট যদি পক্স হয়ে থাকে তাহলে 1 না হলে 0। একটা কাজে এই যে প্রত্যেকটা ট্রায়াল, এই এটা প্রথম ট্রায়াল, এটা দ্বিতীয় ট্রায়াল, এইভাবে দশম ট্রায়াল। কাজে আমরা ট্রায়াল গুলো যদি, এই ট্রায়াল গুলো ইন্ডিপেন্ডেন্ট, যে এই x1 স্টুডেন্ট ওর সাথে ওর সম্পর্ক নেই, কাজে এর পক্স হতে পারে না হতে পারে, এর হতে হলে এর হবে এমন কোনো কথা নেই, এর হবে না এরকম কোনো কথা নেই, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে যদি কন্টামিনেটেড, করোনার মতো কন্টামিনেটেড হয়ে বা পক্স হতো কাছাকাছি থাকলে কন্টামিনেটেড হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। আমরা ধরে নিই কার বাড়ি কোথায়, একজন বাড়ি মেহেরপুর, আরেকজনের বাড়ি একজনের রংপুর, অঙ্কুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, হ্যাঁ ময়মনসিংহ, বিভিন্ন জায়গা। তাহলে আমরা এখানে ধরা এটা এই প্রথম স্টুডেন্টের পক্স হওয়া বা না হওয়া দুইটা হতে পারে। এইভাবে আমরা এক্স একটা ভেরিয়েবল, কিন্তু একটা ট্রায়ালের যোগফল, এ হলো 10টা ট্রায়ালের যোগফল, x1 x2 এইভাবে ডট ডট দশ। এখন দেখো যেহেতু এই x1 এর মান দুইটা হতে পারে, 1 0, এই x2 এর মানও 1 আর 2 পসিবল আউটকামস। বাইনোমিয়াল শব্দটা এখান থেকে এসেছে, যে এখানে দেখো বার্নৌলি ট্রায়াল, ট্রায়ালকে বার্নৌলি ট্রায়াল বলা হচ্ছে। এখানে প্রত্যেকটা ট্রায়াল আউটকামস হয় হয়েছে নাহলে হয়নি, হয় তুমি বিবাহ করেছো নাহলে করনি। ছেলেদের মনে হয় কেউ তোমরা বিবাহ করেছো, মেয়েদের কেউ করলেও করতে পারে, আমি জানি না। তো আমরা এই ক্ষেত্রে এটা হয়তো বা তেমন একটা পাবো না, বিবাহ তো তোমরা এই বয়সে অনেকে স্বাভাবিকভাবে করনি এখন। তাহলে আমরা কি করতে পারি, হয় তোমার বাড়ি শহরে নলে গ্রামে, টু পসিবল আউটকাম। তুমি কাউকে ভালোবাসো নাহলে ভালোবাসো না, তোমার করোনা হয়েছে বা হয়নি, তোমার পক্স হয়েছে বা হয়নি, তুমি ধরো টিউশনি করো নতুবা করো না ক্যাম্পাসে এসে, তুমি প্রত্যেকদিন লাইব্রেরি ওয়ার্ক করো নাহলে করো না, এইভাবে টু পসিবল আউটকাম। কাজে এখানে দেখো প্রত্যেকটার মান হয় 1 অথবা 0 হতে পারে। কাজে এই x এর মানটা কত কত হতে পারে, যদি প্রত্যেকটা 0 হয় তাহলে আমরা 0 পাবো x এর মান যোগফল। আর যদি আরেকটা পেতে পারি, যদি শুধু একটার মান 1 হলো যে কোনো একটা, তাহলে আর অন্যগুলি 0, তাহলে এটা 1। দুইটার মান 1 হলো তাহলে এটা 2 পাবো, আর বাকি সবগুলি 0। এইভাবে আমরা 10টাই যদি 1 হয়, অর্থাৎ করোনা বা পক্স হয়েছে সব, হ্যাঁ, তাহলে 10টা 1 যোগ করলে 10 পাবো এর মান। তাতে এই যে র্যান্ডম ভেরিয়েবল এক্স মানটা এখন আমরা পেয়ে যাচ্ছি 0 1 2 আপ টু 10। চলো এখন আমরা তাহলে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট কি ওখানে দেখি। বাইনোমিয়াল এক্সপেরিমেন্টটা র্যান্ডম ভেরিয়েবল বুঝিয়েছে।
এখানে এই দেখো আন্ডারলাইন কন্ডিশনস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, কি কি কন্ডিশন ফুলফিল করা দরকার একটা ডিস্ট্রিবিউশনকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে গেলে। আমাদের প্রথমে কিন্তু এখানে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হওয়া দরকার। বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট থেকে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শব্দটা আসবে। এখন দেখো দেয়ার ইজ এ ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস, তাহলে n সংখ্যক ট্রায়াল, ট্রায়াল মানে কি ধরো 10 জন স্টুডেন্ট নিলাম, প্রত্যেকের করোনা হয়েছে কি হয়নি, পক্স হয়েছে কি হয়নি, এই যে দেখলাম বিবাহ করেছে কি করেনি, হ্যাঁ বাড়ি গ্রামে নাকি শহরে, শহরে কিনা বাড়ি এটা দেখলাম, এইরকম ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস। আচ্ছা, এবং দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট, একজনের বাড়ি গ্রামে বিদায় আরেকজনের বাড়ি গ্রামে হবে এমন কোনো কথা নেই, তারপরে বা শহরে হলে আরেকজনের শহরে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, দেয়ার আর অনলি 2 আউটকামস ফর ইচ ট্রায়াল, প্রত্যেকটা ট্রায়ালের 2 পসিবল আউটকাম, সাকসেস এন্ড ফেলিউর। সাকসেস বলতে আমরা যে জিনিসটা খুঁজছি সেটা যদি পেয়ে যাই সাকসেস বলবো। আমরা যদি ধূমপান করে কি করে না, এটা স্মোকার কি স্মোকার না এটা দেখি, তাহলে স্মোকার যদি পেয়ে যায় সেটা সাকসেস, আর যদি নন স্মোকার হয় ফেলিউর। কারণ আমরা যে জিনিসটা খুঁজছি সেটা স্মার্টফোন আছে কি নাই এটা যদি দেখি, তাহলে আমরা প্রত্যেকটা ট্রায়াল, প্রত্যেকটা স্টুডেন্টের স্মার্টফোন আছে কি নেই, এই ক্ষেত্রে আমরা বার্নলি ট্রায়াল, এবং এই ট্রায়াল গুলি ইন্ডিপেন্ডেন্ট, একজনের মোবাইল আছে কিন্তু আরেকজনের থাকবে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না, ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারি। কিভাবে? there are only 2 outcomes for each trial, success and failure। আচ্ছা, একটা সফল যে জিনিস খুঁজছি তা যদি পাই তাহলে সফল, আর যদি না পাই তাহলে এটাকে ফেলিউর বা বিফল বলছি, বিফলতার কথা বলছি, সফলতা আর বিফলতা, সাকসেস এন্ড ফেলিউর। আচ্ছা, probability of success remains constant from trial to trial। আমাদের যেমন আমরা ধরো কয়েন যখন টস করি, হেড উঠলে ধরো তুমি আমাকে 2 টাকা দিবে, আর যদি টেল উঠে আমি তোমাকে 2 টাকা দেবো, তাতে আমি আমার সাকসেসটা বলবো যদি হেড উঠে, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস আমার কত, 50%। যেহেতু আমার ফেয়ার কয়েন যদি কনসিডার করি, আনফেয়ার করলে তো অন্য কথা, যে এক সাইডে এক এক রকম মেটাল দিয়ে তৈরি, না আমার সেম মেটাল দিয়ে তৈরি, সো ফেয়ার কয়েন বা আনবায়াসড কয়েন, তাদের প্রবাবিলিটি অফ সাকসেস রিমেইনস কনস্ট্যান্ট ফ্রম ট্রায়াল টু ট্রায়াল। আমি প্রথমবার নিক্ষেপ করলে যেমন হেড পাওয়ার সম্ভাবনা 50%, দ্বিতীয়বার হেড পাওয়ার সম্ভাবনা 50% এ বলবো, প্রত্যেক ক্ষেত্রে 50%, এরকম ট্রায়াল টু ট্রায়াল সম্ভাবনা কনস্ট্যান্ট থাকবে। আর নাম্বার অফ সাকসেস in an trials is a discrete random variable, এটা ডিসক্রিট বানানো হয়নি, এ বাদ যাবে, এ ভুলে দিয়েছে স্যার বা টাইপ করতে ভুল হয়েছে। আচ্ছা, ভুলে তো দিয়েছে মানে টাইপ করা তো ভুল হয়েছে। এখানে ডট 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 কতগুলি দিয়ে রেখেছে, এতগুলি দেয় না, সাধারণত লিখার ভিতরে ডট ডট দিলে 3টা ডট দিতে হয়, এখানে কতগুলি দিয়ে রেখেছে। আচ্ছা যাই, এটা মানে হয়তো বা জানা বা অজানা যে কোনো কারণে ভুল হয়েছে। এখানে দেখো ডিসক্রিট ভেরিয়েবল কাকে বলে, আমরা পড়েছি এর আগে, পূর্ণ সংখ্যা গ্রহণ করবে, যেমন হেডের সংখ্যা বা তোমাদের মধ্যে মেয়ের সংখ্যা, ছেলের সংখ্যা, আম গাছে আমের সংখ্যা ইত্যাদি ইত্যাদি, এগুলি পূর্ণ সংখ্যা ডিসক্রিট ভেরিয়েবল। এই কন্ডিশনগুলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফুলফিল করবে। এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটিটা এটা কিভাবে আসে এই জিনিসটা আমরা দেখব। ডেরিভেশনের মধ্যে যাই, হোয়াইট বোর্ডে লিখতে এত ঝামেলা লাগে। ধরো আমাদের n সংখ্যক কয়েনকে একবার টস করা যে কথা, একটা কয়েনকে n সংখ্যক বার টস করা একই কথা, তাহলে আমাদের পসিবল আউটকামস n সংখ্যক ট্রায়ালের মধ্যে n সংখ্যক বার কয়েন টস করলাম, তার মধ্যে x হলো সফলতা, সফলতা আমি সাকসেস হলাম, আমি হেড চাচ্ছি, হেড পেলাম x সংখ্যক বার। এখন দেখো
n সংখ্যকের মধ্যে এক সংখ্যক সাকসেস কত ভাবে হতে পারে? এত ভাবে আমি হেড পেতে পারি। n সংখ্যক ট্রায়াল, n সংখ্যক বার কয়েন টস করলে তার মধ্যে এক সংখ্যক বার হেড পেলাম, এত পেতে পারি। এখন আমি তার মানে আমার হেড কিভাবে হতে পারে? ধরো একটা হেড, x এর মান 1 হতে পারে। x এর মান কি কি হতে পারে? x এর মান হতে পারে এইটা x, শূন্য হতে পারে, একবারও পাইনি হেড। 1 হতে পারে, 2 হতে পারে, এইভাবে n হতে পারে। তাহলে আমরা এখন দেখো শূন্যবার কি পেলাম? হেড পেলাম। তার মানে প্রত্যেকটা টেল n সংখ্যক বার টেল, সমস্যা নাই, n সংখ্যক বার টেল। প্রবাবিলিটি অফ, যেহেতু প্রত্যেকটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট বলেছে, তাহলে একত্রে ঘটার সম্ভাবনা তাদের আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনা সমান। গুণ চিহ্ন এগুলি। তাহলে একত্রে ঘটার সম্ভাবনা আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনা গুণফলের সমান। তার মানে টেল পাওয়ার সম্ভাবনা 50%, মানে হাফ ইনটু হাফ। হাফ পূরণ, হাফ পূরণ যেতে যেতে কতগুলি হাফ? n সংখ্যক বার হাফ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/2n, এটা পেয়ে যাচ্ছি পাওয়ারটি। ঠিক আছে, এতটা হাফ গুণ হলো। এখন দেখো আমরা যদি একবারের কথা ভাবি, একবার একটা হেড পাইলে মানে কি সাকসেস একটা। ধরো প্রথম ফেলিউর পেলাম, টেল মানে জিরো, মানে প্রত্যেকটা হেড একটা পেলাম না, মানে প্রত্যেকটা টেল পেলাম, তার মানে ফেলিউর হইলাম। ওটাকে আমরা টেল না লিখে এফ লিখতে পারতাম। এফ 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 প্রত্যেকটা এফ দিয়ে লিখতে পারতাম, এফ মানে ফেলিউর, এইভাবে লিখতে পারতাম। প্রবাবিলিটি অফ টেল না লিখে এফ লিখতে পারতাম। ঠিক আছে, একই কথা। আবার প্রবাবিলিটি অফ এফ ইনটু প্রবাবিলিটি অফ এফ ইনটু প্রবাবিলিটি অফ এফ, এইভাবে। তারপরে এখন এখানে হাফ লিখেছি, একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দিয়েছি। এখন প্রবাবিলিটি অফ এফ মানে ফেলিউর হওয়ার সম্ভাবনা কিউ, সফলতা পি, আর বিফলতা 1 - পি। কারণ আমি সফল আর বিফলতার বাইরে কিছু পাবো না। পি প্লাস কিউ ইকুয়াল টু 1। হয় আমি সফল হব নাহলে বিফল হব, হয় আমার কর্ণ হয়েছে নাহলে হয়নি, কাজে এই দুটার বাইরে কিছু পাবো না। তাই পি প্লাস কিউ ইকুয়াল টু 1। কাজে আমাদের এখানে ফেলিউর হওয়া মানে কিউ কিউ। আমি এইভাবে কিউ 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 এন সংখ্যক কিউ, তার মানে এটাকে লিখতে পারি কিউ টু দি পাওয়ার এন লিখতে পারতাম। এখন দেখো এরপরে দেখো যদি একবার সাকসেস হয়, মানে একটা হেড পেলাম, তাহলে সেটা কিভাবে হবে? কতভাবে হতে পারে? একটা হেড কতভাবে পেতে পারি? NC1 NC1 এতভাবে। তার মানে আমার এফ
এস আর সব এফ এই জায়গায় হতে পারে, অথবা প্রথমে একটা সাকসেস বাকিগুলি সব ফেলিউর, অথবা সবগুলি ফেলিউর লাস্টেরটা সাকসেস, অথবা মধ্যের একটা সাকসেস বাকিগুলি ফেলিউর, বিভিন্ন ভাবে আসতে পারে, নো প্রবলেম, যেভাবে আসুক। এইটা আমার এখানে কিভাবে ঘটবে, আমরা এখানে এটাকে probability of F, probability of S এইভাবে লিখবো, তাহলে একইভাবে আমরা গুণ হয়ে যাবে সব, তাহলে F হওয়ার সম্ভাবনা Q, এরপরে কিউ 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 বাকি সব কিউ, তার মানে পি একটা, পি শুধু একটা, আর বাকি এম সংখ্যার মধ্যে কিউ হলো আমার কিউ কটা, কিউ পাওয়ার এম মাইনাস 1, সবগুলি কিউ একটা বাদে, তাহলে তো পেতে পারি আমি এই সম্ভাবনা একটা সিকোয়েন্স পাওয়ার, কিন্তু পসিবল সিকোয়েন্স কত হতে পারে, হয় এইভাবে নলে ওইভাবে নলে ওইভাবে, মোট কয়টা হতে পারে, এতটা পসিবল সিকোয়েন্স আছে। একটা সিকোয়েন্সের সম্ভাবনা যদি এত হয় তাহলে এতগুলি পসিবল, এই যে পি ইনটু কিউ টু দি পাওয়ার n - 1। একইভাবে দুইবার সাকসেস আসার সম্ভাবনা যদি বের করি তাহলে দুইবার কতভাবে পেতে পারি, দুবার সম্ভাবনা কতভাবে পেতে পারি, দুবার, দুইবার আমি কিভাবে পাবো, দুইবার এখানে ধরো কয়টা পসিবল সিকোয়েন্স হবে, NC2 এতটা সিকোয়েন্সে আমি দুইবার, তার মানে আমার ধরো দুইবার সাকসেস সাকসেস এর সব ফেলিউর, বাকি সব ফেলিউর। তাহলে সম্ভাবনা যদি বের করি, প্রবাবিলিটি অফ, এটা আমি কি পাবো, একত্রে ঘটার সম্ভাবনা আলাদা ভাবে ঘটার সম্ভাবনা গুণফলের সমান, কাজে এটাকে লিখতে পারো প্রবাবিলিটি অফ সাকসেস ইনটু প্রবাবিলিটি অফ সাকসেস ইনটু ফেলিউর, প্রবাবিলিটি অফ ফেলিউর, প্রবাবিলিটি অফ ফেলিউর, সব ফেলিউর। তাহলে কয়টা পি পাবো, সাকসেস দুইটা, দুইটা পি, আর পি দুইটা, আর বাকি সব কিউ কিউ, কাজে বাকি সব পূরণ কিউ পূরণ কিউ পূরণ কিউ, তার মানে 2টা কিউ আছে, আর এখানে সাকসেস কয়টা হবে, দুইটা, পাওয়ার দুইটা দিয়ে দিই 2। এইভাবে এখন এরকম দুইটা সাকসেসের সম্ভাবনা হলো, এই ধরো দুইটা সাকসেস হওয়ার সম্ভাবনা একটা সিকোয়েন্সের ক্ষেত্রে এরকম, এখন এতটা সিকোয়েন্স গুণ করব, গুণ করব, এইভাবে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কারণ আমরা এটাকে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে। একইভাবে যদি NC আর সংখ্যক বলি, তাহলে এই ক্ষেত্রে এই প্রবাবিলিটিটা কি পাবো, এই জিনিসটা এত সিকোয়েন্স পাবো, আর প্রবাবিলিটিটা p টু দি পাওয়ার r সাকসেস আর q টু দি পাওয়ার n মাইনাস r, আর এই জিনিসটা গুণ হবে কারণ এতটা সিকোয়েন্স হবে। এইভাবে আমাদের বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ডেরিভেশন করা হলো, যেটা বইয়ের মধ্যে আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বইতে দেখবে আমি ডেরিভেশনটা পড়িয়েছি, বইতে আছে। আমার একটা মিটিং আছে, এই ডেরিভেশনটা দেখো আমি যা পড়িয়েছি, এই যে ডেরিভেশনটা আছে, ডেরিভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই যে ফেলিউর এই যা পড়িয়েছি দেখো, এই যে এগুলি এই যে আমি পড়িয়েছি যে এই জিনিসটা ডেরিভেশনটা এখানে পড়িও, ডেরিভেশনটা পরীক্ষা আসতে পারে। অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আমার একটু মিটিং আছে, মিটিং মানে হলে যাব, জেনারেল হাউসকিপার আসবেন,
তারিখ না? ওয়াই শুনতেছো? জি স্যার শুনছে। আমরা মোটামুটি ক্লাস আর মনে হয় 2টা কি 3টা নিলে শেষ করে দিতে পারবো।